আমরা গত ক্লাসে আপনার প্রথমে বলেছিলাম যে আমরা আবার কি প্রথম থেকে স্টার্ট করব। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের গত ক্লাসে হচ্ছে আপনাদের মিড টার্মে যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম সেটা সলভ করে দিয়েছিলাম মিড টার্মে। এখন ইয়ার কোয়েশ্চেনে আসেন আপনার 2007 প্রবলেম 15। আচ্ছা প্রবলেম 15 না, প্রবলেম 16 2008 এর। এটা হচ্ছে 83, পেজ 83। তবে গত ক্লাসে যেটা করিয়ে দিয়েছিলাম এটা একটু একটু জটিল ছিল। কোনটা করেছিলেন কত ক্লাসে? মিড টার্মে যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম। এদিকে বই আছে প্রবলেম? হ্যাঁ, প্রবলেম 31। আজকে নেন প্রবলেম 16। গত ক্লাসে বলেছিলাম যে আপনারা যখন অ্যাকাউন্টিং ইকুয়েশনের ম্যাথ দিবে প্রথমে একটা কাজ করবেন, আপনাদের এখানে অবশ্যই জার্নাল করতে বলবে না, মাঝে মধ্যে বললে বলতে পারে, তবে বলবে না এমন। তবে আপনাদের যখন দিবে প্রথমে আপনারা জার্নাল করে ফেলবেন। জার্নাল যখন করে ফেলবেন তখন দেখবেন প্রথমে আপনারা একটা জিনিস পাবেন যে কোন কোন কলামটা আসবে, অ্যাসেট সাইডে কোন কোন কলামগুলো আসবে, কোন কোন নামের কলামগুলো আসবে, আর হচ্ছে কি লায়াবিলিটি ওনার সিকিউরিটিতে কোন কোন কলামগুলো আসবে সেটা প্রথমে আপনারা জার্নাল থেকে পাবেন। তারপর জার্নাল থেকে আপনারা ইজিলি কোনটা যোগ করবেন কোনটা বিয়োগ করবেন এই আইডিয়াটাও এখান থেকে পাবেন। ঠিক আছে, সেই কারণে যখনই অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে যান প্রথমে আপনার এখানে বলে দেওয়া থাকুক আর না থাকুক আপনি ডিরেক্ট করতে পারেন অথবা রাফ করতে পারেন। রাফ হিসেবে প্রথমে আপনি জার্নালগুলো করে নেবেন। ঠিক আছে, তাহলে এখন আসেন প্রবলেম 16-এ। প্রবলেম 16 প্রশ্নটা একটু দেখেন। এখানে আমি জার্নালগুলো আপনাদেরকে বলে দিব, আপনারা এটা করবেন। এরপরে কিন্তু আমাদেরকে ইনকাম স্টেটমেন্টও করতে বলছে, ব্যালেন্স শিটও করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রথমে আসেন, এখানে বলছে আপনার কি মিস্টার সালমান স্টার্টেড হিজ ওন কনসাল্টিং ফার্ম Salman Consulting on January 1, 2008. The following transactions occurred during the month of January. জানুয়ারি মাসে কি কোন কোন ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেটা দেওয়া আছে। জানুয়ারি 1 এ বলছে আপনার সালমান ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। তাহলে এটা জার্নাল কি হবে? ব্যবসায়ের মধ্যে সে 20,000 টাকা কি ক্যাশ ইনভেস্ট করেছে। তাহলে এক নাম্বার জার্নালটা হবে আপনার কি, যেহেতু প্রতিষ্ঠানে আমি কি ক্যাশ এনেছি, প্রতিষ্ঠানে ক্যাশ সম্পদটা বেড়েছে, তাহলে কি হবে আপনার ক্যাশ ডেবিট যেহেতু বেড়েছে। তারপর হচ্ছে এটা কি হিসাবে মালিকানা সত্ত্ব বেড়েছে আবার। ঠিক আছে, তাহলে আপনার কি ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে, তাহলে প্রথমে আপনি জার্নাল করে ফেলবেন। এরপরে জানুয়ারি 2 তে বলছে আপনার কি purchase office equipment for টাকা 15,000. Salman paid টাকা 5,000 cash and signed a notes payable for the remaining balance. তাহলে আপনার পারচেজ করেছে আপনার 15,000 টাকার জন্য ইকুইপমেন্ট এবং পে করেছে কত ক্যাশ পে করেছে 5,000 টাকা, আর বাদ বাকি যা আছে সেগুলোর জন্য সে একটা নোটস পেয়েবল দিয়েছে, এটা বললো। ঠিক আছে, তাহলে এটা জার্নালটা কি হবে আমাদের একটা সম্পদ কি আসছে সেটা হচ্ছে আপনার কি অফিস ইকুইপমেন্ট ডেবিট। তারপর সেখান থেকে আমি ক্যাশ সম্পদ আমার চলে গেল কত, যে পেমেন্ট করার কারণে আপনার কি 5,000 টাকা ক্যাশ সম্পদ চলে গেল। ঠিক আছে, এটা আসছে কিন্তু 15,000 টাকার জন্য। আর হচ্ছে একটা দায় বেড়েছে, যেহেতু আমি পেমেন্ট করি নাই বাদ বাকি অ্যামাউন্টগুলোর জন্য একটা নোটস দিয়েছি, নোটস পেয়েবল। তাহলে নোটস পেয়েবল আপনার কি ক্রেডিট, এটা একটা দায় বেড়েছে সেজন্য ক্রেডিট। তাহলে কত টাকা, আরো 10,000 টাকার জন্য। ঠিক আছে, আর এটা টাকার অ্যামাউন্ট তো নরমালি 20,000 টাকাই ছিল। তারপর 3 নম্বরে বলছে আপনার পেড টাকা 1,000 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ। এই মাসের জন্য আপনার কি 1,000 টাকা কি ভাড়া প্রদান করেছেন। তাহলে সেটা কি হবে আপনার একটা খরচ হয়েছে, রেন্ট এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে কি ক্যাশ সম্পদ চলে গেছে ক্রেডিট। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কি 5 তারিখ বলছে পারফর্ম টাকা 10,000 ফর সার্ভিস অন অ্যাকাউন্ট। তার মানে ধারে আপনি সার্ভিস দিয়েছেন, তাহলে কি হবে
তারিখ বলছে আপনার কি ক্যাশ আপনি উইথড্র করেছেন কিসের জন্য আপনার পার্সোনাল ইউজের জন্য তাহলে এটা কি হবে আপনার ড্রয়িংস একটা আপনার ড্রয়িংস এটা একটা খরচ ঠিক আছে তাহলে আপনার কি হবে ড্রয়িংস এক্সপেন্স আপনার অথবা শুধু ড্রয়িংস দিলে হবে ডেবিট আর হচ্ছে কি ক্যাশ চলে গেল প্রতিষ্ঠান থেকে ক্রেডিট তারপর বলছে সাপ্লাইস কিনেছেন কত 300 টাকা অন অ্যাকাউন্ট কি হবে সাপ্লাইস ডেবিট সাপ্লাইস সম্পদ আসছে সাপ্লাইস কি ডেবিট অন অ্যাকাউন্ট যেহেতু আপনার কি দায় বেড়েছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট তারপর আপনার কি বলছে 14 নাম্বার বলছে রিসিভড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 7000 ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 5 আপনি কত 5 তারিখ এই যে এখানে আপনার কি সার্ভিস দিয়েছিলেন না সেখান থেকে আপনি কি পেয়েছেন ওখানে কিন্তু 10000 টাকা দিয়েছিলেন ঠিক আছে এখানে 10000 টাকা সার্ভিস দিয়েছিলেন এখন বলছে ওইখান থেকে আপনি কত 7000 টাকা রিসিভ করেছেন তাহলে এখন কি হবে ক্যাশ ডেবিট হ্যাঁ, আপনি ওই যে অ্যাকাউন্টস রিসিভেবল যেটা ছিল সেটা এখন কি হয়ে যাবে কমে গেছে সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবল চলে আসবে ক্রেডিটে আর এখানে আপনার কি আসছে ক্যাশ আসছে তাহলে ক্যাশ হবে আপনার ডেবিট এখানে ছিল কিন্তু 10000 এর তারপর হচ্ছে কি আপনার ইনকার টাকা 500 অফ অ্যাডভার্টাইজিং কস্ট ইন বাংলাদেশ অবজারভার অন অ্যাকাউন্ট তাহলে কি হয়েছে আপনার অ্যাডভার্টাইজিং কস্ট হয়েছে কিন্তু অন অ্যাকাউন্টে তাহলে একটা খরচ হয়েছে আপনার কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অন অ্যাকাউন্টে তাহলে কি হবে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হ্যাঁ তাহলে এখন দেখ এরপর আপনার আসছে কি 21 নাম্বার রিসিভড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 5000 ফর সার্ভিস প্রোভাইডেড ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এটা হ্যাঁ এটা বলছে কি রিসিভড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা সার্ভিস প্রোভাইডেড আপনি সার্ভিস দিয়েছেন কি ক্যাশ পেয়েছেন কত টাকা 5000 ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট তারপর বলছে আপনার কি 23 তারিখ মেড এ ক্যাশ পেমেন্ট অফ 3000 অন নোটস পেয়েবল এই যে নোটস পেয়েবল এর আরো কত আপনার কোথায় ছিল নোটস পেয়েবল দিয়ে এখান থেকে আপনার কি বলছে পেমেন্ট করেছেন আপনি ক্যাশ পেমেন্ট করেছেন নোটস পেয়েবল এর অধীনে তাহলে কি হবে এখন নোটস পেয়েবল ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট ছিল তখন সেটা এখন ডেবিট হয়ে যাবে আর আপনার কি হবে ক্যাশ চলে গেল তাহলে ক্যাশ হচ্ছে ক্রেডিট ক্যাশ ক্রেডিট 3000 টাকার তারপর হচ্ছে আপনার 25 তারিখ বলছে আপনি কি ইউটিলিটির জন্য 200 টাকা কি করেছেন পেমেন্ট করেছেন তাহলে ইউটিলিটিস আর ক্যাশ এটা এক্সপেন্স কি হবে ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্যাশ ক্রেডিট 200 টাকা ক্রেডিট 200 টাকা তারপরটা বলছে আপনার কি 30 তারিখে বাংলাদেশ অবজারভার অ্যামাউন্ট ডিউ অন আপনারা ওই 18 তারিখে আমরা কি করেছিলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য যেটা বকেয়া ছিল সেটা এখন পেমেন্ট করেছেন ঠিক আছে তাহলে এখন কি হবে তখন অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট ছিল এখন সেটা ডেবিট হয়ে যাবে তারপর আপনার ক্যাশটা ক্রেডিট হবে তারপর বলছে আপনার পেইড টাকা 2000 ফর এমপ্লয়ি স্যালারি স্যালারিস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট এখন আসেন টেবুলার করার জন্য কয়টা কলাম করতে হবে আপনার কি A12L প্লাস কি OE এখন এই OE এর মধ্যে আরো কি কি আছে C প্লাস R মাইনাস E মাইনাস B ঠিক আছে হ্যাঁ তাহলে দুই সাইড এখন আসেন অ্যাসেট সাইডে কয়টা কলাম হবে এখান থেকে নিয়ে নেবেন ক্যাশ
একটা, Office তাহলে equipment। অফিস ইকুইপমেন্ট আপনার কি একটা, দুইটা, ক্যাশ এখান থেকে এখানে চলে আসছে, ঠিক আছে। তারপর রেন্ট এক্সপেন্স, এটা আমাদের অ্যাসেট সাইডে আসবে না, এটা কি এক্সপেন্স। যেহেতু এক্সপেন্স, আমার এক্সপেন্সটা আমরা আলাদা করে লিখি না, এটা হচ্ছে এই ওনার সিকিউরিটির ভেতরে এক্সপেন্সটা, ঠিক আছে। ওইখান থেকে আমরা মাইনাস করবো, এই যে মাইনাস মাইনাস করবো। তাহলে তারপর আপনার কি অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে আপনার হয় কোনটা, তিনটা পেলাম আমরা অ্যাসেট সাইডে। তারপর হচ্ছে আপনার কি কোথায় আসবে, সাপ্লাই, তাহলে চারটা। তারপর আর আছে কোথাও, আর নাই। তাহলে এখন আপনাকে কি করতে হবে, অ্যাসেট সাইডে কয়টা, চারটা কলাম করে ফেলতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এবার লায়াবিলিটি সাইডে, লায়াবিলিটি সাইডে নোটস পেয়েবল একটা, তারপর আপনার এই যে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল একটা ছিল না, অ্যাকাউন্টস পেয়েবল একটা ছিল না, এটা একটা, দুইটা। তারপর যত এক্সপেন্স গুলো আছে সবগুলো ওনার সিকিউরিটির ভেতরে ঢুকবে, ক্যাপিটাল আছে ওনার সিকিউরিটির মধ্যে থাকবে, ঠিক আছে। ওনার সিকিউরিটি ওটা আমরা ক্যাপিটাল নাম দিয়ে লিখি আর কি। তারপর রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, তারপর ড্রয়িং, এগুলো এখানের মধ্যে আসবে। তাহলে এখন আমার টোটাল অ্যাসেট সাইডে হলো চারটা কলাম, লায়াবিলিটির জন্য হলো দুইটা, আবার ক্যাপিটাল একটা, তাহলে ওইদিকে তিনটা এদিকে চারটা, ঠিক আছে। টোটাল 7টা, আর ওইদিকে রিমার্কের জন্য একটা, ঠিক আছে। যখন আপনি জার্নাল করবেন না তখন আপনাকে এগুলো খুঁজতে খুঁজতে অনেকক্ষণ সময় ব্যয় করতে হবে, সেই কারণে প্রথম ধাপে আপনি কি করবেন, জার্নাল করে ফেলবেন। যদিও আপনাকে কোশ্চেনে কিন্তু জার্নাল করতে বলবে না, এবং সেই কারণে আপনার এত চার্ট করে কোনো কিছু করে করতে হবে না, জাস্ট রাফের মতো আপনি বুঝছেন, আপনি বুঝতে পারছেন, এভাবে করে কি জার্নালগুলো করে ফেলবেন। তাহলে করে ডেটের জন্য একটা, আপনার কোম্পানির নাম ছিল এখানে সালমান কনসাল্টিং। এখানে আপনি সামারি অফ ট্রানজাকশনও লিখতে পারেন, টেবুলার অ্যানালাইসিস, টেবুলার শিটও লিখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, তারপর ফর দা, এটা কি শুধু 1 মাসের জন্য, ঠিক আছে। ফর দা মান্থ জানুয়ারি, আর ডেট যদি সাল থাকে সালটা দিবেন। এখানে আপনার কত, হ্যাঁ 2008 আছে, 2008 দিবেন। তাহলে অ্যাসেট সাইডে আমার কি ছিল, অ্যাসেট সাইডে ক্যাশ, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইস। সাপ্লাইস, আর এখানে অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, আর হচ্ছে ক্যাপিটাল। এবার হচ্ছে জার্নাল দেখে দেখে করেন। প্রথমটা আপনার ছিল কি, দুইটা সাইড, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা ছিল ক্যাশ।
তাহলে এটা ক্যাশ প্রতিষ্ঠানে আসছে, তাহলে যোগ হবে। ক্যাশ ছিল কত? 20,000 20,000। তাহলে ক্যাপিটালও আপনার কত? 20,000 20,000। হ্যাঁ, তারপর জানুয়ারি 2 এর জার্নালটা কি ছিল? ক্যাশ পেমেন্ট করেছেন 5,000 জন্য। অফিস ইকুইপমেন্ট ডেবিট ছিল, তাহলে অফিস ইকুইপমেন্ট সম্পদ আসছে ডেবিট কত? তাহলে কত টাকার? 15,000 টাকার সম্পদ অফিস ইকুইপমেন্ট আপনার কাছে আসছে, তার মানে যোগ। আর এইটার জন্য আপনি ক্যাশ পেমেন্ট করেছিলেন কত? 5,000 টাকা ক্যাশ পেমেন্ট করেছেন, তার মানে ক্যাশ চলে গেল মাইনাস। তারপর হচ্ছে আরেকটা জিনিস সৃষ্টি হয়েছিল আপনার নোটস পেবল আর বাদ বাকি 10,000 এর জন্য, তাহলে এটা বেড়েছে তাই সেজন্য 10,000 যোগ। ঠিক আছে, এখানে আপনি লিখতে পারেন এটা হচ্ছে আপনার কি অফিস ইকুইপমেন্ট কি পারচেজ, তারপর হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট লিখতে পারেন ডিমান্ড। চাইলে একটা পরপর আপনার কি ব্যালেন্স করে ফেলতে পারেন অথবা পরে গিয়েও ব্যালেন্স করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার 3 নম্বরে বলছে কি 3 নম্বরের জার্নালটা কি ছিল? জানুয়ারি 3 পেইড টাকা 1,000 ফর অফিস অফিস রেন্টের জন্য, তাহলে কি ছিল? রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে ক্যাশ চলে গিয়েছিল 1,000 টাকা। তারপর আরেকটা কি হয়েছিল? এক্সপেন্স হয়েছিল, তাহলে আপনার কি হবে? ক্যাপিটাল কি হবে? মাইনাস। হ্যাঁ, এটা মাইনাস কেন হচ্ছে? ওই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে ও ই, এই ও ই এর ভেতরে আপনার ঠিক আছে এক্সপেন্স গুলো মাইনাস। তারপর আসেন এরপরে বলছে আপনার কি 5 তারিখ সার্ভিস অন অ্যাকাউন্টে সার্ভিস দিয়েছিলেন, তাহলে এটা জার্নাল কি ছিল? রেভিনিউ ক্রেডিট, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল কত টাকার জন্য? এটা 1,000 না 10,000? 10,000 অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে, সম্পদ বেড়েছে, যোগ হলো। তারপর আরেকটা হলো কি আপনার সার্ভিস রেভিনিউ, তাহলে সার্ভিস রেভিনিউ কোথায় আসে? ক্যাপিটালের সাথে যোগ হয়, এই যে প্লাস আর, তাহলে এখানে 10,000 টাকা কি হবে? প্লাস হবে। ঠিক আছে, তারপর আসেন এর পরেরটা বলছে আপনার কি 10 তারিখ আপনি উইথড্র করেছেন কত? উইথড্র, তাহলে এটা জার্নাল কি ছিল আমার? ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে ক্যাশ আমার চলে গেল প্রতিষ্ঠান থেকে 500 টাকা মাইনাস, আর হচ্ছে আমার ড্রয়িংসটা আসবে কোথায়? ক্যাপিটাল থেকে মাইনাস, তাহলে 500 টাকা এখানে মাইনাস। তারপর আসেন 12 তারিখ বলছে সাপ্লাইস ক্রয় করেছেন 300 টাকার অন অ্যাকাউন্টে, তাহলে আপনার কি হবে? সাপ্লাইস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, তাহলে সাপ্লাইস একটা আসছে আমার। হ্যাঁ, এটা কত টাকা ছিল? 300 টাকা সাপ্লাই আসছে। তারপর হচ্ছে আমার একটা অ্যাকাউন্টস পেবল দায় সৃষ্টি হলো, তাহলে দায় বেড়েছে। ঠিক আছে, তারপর বলছে আপনার 14 তারিখে আপনি কি 14 তারিখে জার্নালটা কি ছিল? ক্যাশ রিসিভ করেছেন আপনি সার্ভিস জানুয়ারিতে, যেটা আপনার কি সার্ভিস দিয়েছিলেন সেটার জন্য, তাহলে 7,000 টাকা আপনি ক্যাশ রিসিভ করেছেন, তাহলে 7,000 টাকা আপনার ক্যাশ আসলো, ক্যাশ ডেবিট ছিল, আর একটা অ্যাকাউন্ট রিসিভেবল যেটা ছিল সেটা কমে গেছে, তাহলে ক্যাশ আসছে 14 তারিখ ক্যাশ আসছে 7,000 যোগ অ্যাকাউন্ট রিসিভেবল যেটা ছিল সেটা আপনার কি হয়েছে? কমে গেছে, তাহলে 7,000 টাকা এখান থেকে কমে গেল। ঠিক আছে, তারপর বলছে 18 তারিখে আপনার কি অ্যাডভার্টাইজিং কস্ট ইনকার্ড হয়েছিল অন অ্যাকাউন্টে 500, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট ছিল, তাহলে আপনার কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আপনার এটা হচ্ছে প্রথম 18 তারিখ এক্সপেন্স বলে আপনার কি হবে? ক্যাপিটাল থেকে মাইনাস করব, এটা কত টাকার জন্য ছিল? 500 টাকা, তাহলে 500 টাকা এখানে মাইনাস হলো, আর একটা দায় বেড়ে গিয়েছিল এখানে। ঠিক আছে,
তাহলে তারপর আসেন আপনার 21 তারিখ বলছে ক্যাশ পেমেন্ট রিসিভ ক্যাশ পেমেন্ট সার্ভিস প্রোভাইডের জন্য 5000 টাকা আপনি ক্যাশ পেমেন্ট রিসিভ করেছেন, তাহলে রিসিভ করেছেন ক্যাশ আসছে 5000 টাকা ক্যাশ আসছে যোগ হবে। আরেকটা হচ্ছে কি আপনি সার্ভিস রেভিনিউ ছিল না ক্রেডিট, তাহলে সার্ভিস রেভিনিউ কি হবে এখানে 5000 যোগ হবে, ঠিক আছে? বুঝি নাই আচ্ছা তারপর বলছে আপনার 23 নাম্বার ক্যাশ পেমেন্ট করেছেন আপনি নোটস পেয়েবলের জন্য ক্যাশ পেমেন্ট করেছেন, তাহলে ক্যাশ টাকা চলে গেছে আপনার কত 3000। আর হচ্ছে এটা কিসের জন্য পেমেন্ট করেছিলেন নোটস পেয়েবলের জন্য, নোটস পেয়েবলও আপনার কি কমে গেছে। তারপর বলছে আপনার 25 তারিখ ইউটিলিটিস এক্সপেন্স পেইড করেছেন, তাহলে ক্যাশ 200 টাকা চলে গেল, বুঝি নাই ঢুকে না? হ্যাঁ পরীক্ষা এটাই হয় সমস্যা, হ্যাঁ এটাই প্রবলেম, তবে অনেক এইটার জন্য বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে 25 তারিখে আমরা ক্যাশ পেমেন্ট করলাম, সেজন্য আমরা ক্যাশ থেকে মাইনাস দিল, আর একটা এক্সপেন্স হয়েছিল, তাহলে এখানে ক্যাপিটাল থেকে আপনার কি মাইনাস যাবে, ঠিক আছে? ক্লাসে মনে হয় সবকিছু অনেক সহজ, একদম সহজ, মনে হয় যে এগুলো না করালেও চলবে, কেন করাচ্ছি? হ্যাঁ হ্যাঁ এটাই সেটা, কিন্তু পরীক্ষায় ইজি দিলেও কি অবস্থা হয়ে যায়, সব ফলো করলো। গত ক্লাসে যেটা ম্যাথ করিয়েছিলাম সেটা কিন্তু একটু একটু প্যাচের ছিল, আপনারা আসেন নাই। এটা হচ্ছে মিড টার্মের যে কোশ্চেনটা দিয়েছিলাম, এটা হচ্ছে কত 11 নাম্বার কোশ্চেনটা। তারপর হচ্ছে আপনার 30তে আপনার কি বলছে বাংলাদেশ অবজারভার আপনি ডিউ পেমেন্ট করেছেন, তাহলে ডিউ ছিল কত 500 টাকার, সেটা আমাদের জার্নাল কি হয়েছিল 30 তারিখ, জার্নাল কি হয়েছিল বলেন? ডিউটা পেমেন্ট করেছি যেহেতু আমার কি 500 টাকা চলে গেছে ক্যাশ থেকে। আর হচ্ছে সেটার জন্য আবার কি সৃষ্টি হয়েছিল, তখন একটা অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হয়েছিল, যা আমার এখন কি কমে যাবে 500 টাকা, আমি এখন মাইনাস করে দেব। তারপর আসেন 31 তারিখ স্যালারি দিয়েছেন, তাহলে আপনার কি ক্যাশে দিয়েছেন, তাহলে আপনার কত 2000 টাকা চলে গেল ক্যাশ থেকে, আর এটা খরচ, সেজন্য এখানে ক্যাপিটাল শেষ। এবার দুই সাইড মিলাই দেখেন। এবার করেন আপনাদের কাজ হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা করে দিবেন এখন এখান থেকে। অ্যানসার থেকে দেখিয়েন না, নিজেরা করে নেবেন। হ্যাঁ এইখানে এটা আসবে না, আপনি প্রথমটা দেখেন, এখানে প্রথম যেটা আছে ক্যাশ ইকুইপমেন্ট, এটা আপনি এনেছেন, এটা নরমাল আপনার কি হবে ক্যাশ ডেবিট, আপনার কি ইকুইপমেন্ট ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ঠিক আছে? তারপর জানুয়ারি 1 তারিখ যেটা বলছে আপনি কি এখানে এসে সবাই ভুল করেছেন, দেখেন এখানে বলছে সে বিল্ডিং পার মান্থে হায়ার করেছে আপনার কত 2000 টাকা এবং পেমেন্ট করেছে 4000 টাকার, এবং আমাদের ম্যাথটা হচ্ছে শুধু 1 মাসের, ঠিক আছে? তাহলে আমি হায়ার করেছি 2000 টাকা পার মান্থ, এটা হচ্ছে হায়ার করেছিলাম, আর আমি এখানে পেমেন্ট করেছি 4000 টাকা, তাহলে এটা অগ্রিম দিলাম না? এখন আমি মাসের শুরু, তার মানে এই মাসটাও আমার শেষ হয় নাই, এটাও আপনার কি মাসটা শেষ হয় না, তার মানে এই মাসের জন্য এবং এর পরবর্তী মাসের জন্য আমি কি 2 মাসে কি দিলাম ভাড়া অ্যাডভান্স দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আপনাকে কি হবে প্রিপেড রেন্ট হবে না, রানিং মাসের জন্য খরচ হচ্ছে না, রানিং মাসের জন্য খরচ, এটা রানিং মাসের শুরুতে যখন আমি বিজনেসটা স্টার্ট করছি তখন, যখন আমাকে মাঝখানে বলবে রেন্ট এক্সপেন্স বা এভাবে, তখন আমি ঠিক আছে রানিং মান্থের ইয়া দেবো। এখন এখানে এসে
লাস্টে গিয়ে আবার সেটা আমার কি আবার যখন এই মাসের 31 তারিখ হয়ে যাচ্ছে তাহলে ওইখান থেকে একটা মাসের কি রেন্ট কেটে নিবে না? হ্যাঁ, সে কারণে আবার কি করতে হবে, এটা বলে দেওয়া থাকুক আর না থাকুক, আবার আপনাকে কি রেন্ট এক্সপেন্সেরটা নিয়ে আসতে হবে। তাহলে প্রথম 1 তারিখে আপনার জার্নাল হবে কি প্রিপেড রেন্ট, যেহেতু অগ্রিম ভাড়া অগ্রিম খরচ দিচ্ছেন সম্পদ, প্রিপেড রেন্ট ডেবিট, আর হচ্ছে আপনি ক্যাশে দিচ্ছেন 4000 টাকা ক্যাশ ক্রেডিট, এটা হচ্ছে 1 তারিখের জন্য। এরপর 31 তারিখে গিয়ে এর মাঝখানে কিন্তু কোথাও আপনার কি রেন্ট যে পেমেন্ট রেন্টে এক্সপেন্স হিসেবে ধরেন বা এইভাবে কোনো কথাই বলে দেওয়া নাই, এটা আপনাকে নিজ দায়িত্বে করে নিতে হবে। ঠিক আছে, মাসের আপনার কি 31 তারিখ এসে ওইখান থেকে 1 মাসের ভাড়াটা কেটে নিতে হবে। তাহলে তখন এসে কি হয়ে যাবে আপনার রেন্ট এক্সপেন্স ডেবিট। এটা কোথা ক্যাশ কেন হবে, এটা কোথা থেকে যাবে, ওই প্রিপেড অগ্রিম যেটা ছিল সেখান থেকে কেটে নিবে। তাহলে প্রিপেড রেন্ট ক্রেডিট। ঠিক আছে, এই একটাতে আপনারা সবাই ভুল করেছেন। তারপর হচ্ছে এর পরেরটা আপনি দেখেন, এরপরে 2 নাম্বারটা বলছে আপনার মার্চেন্ডাইজ ইনভেন্টরি আপনি পারচেজ করেছেন 32,000 টাকা, যার জন্য আপনি পে করেছেন কত 25,000 টাকা ক্যাশে এবং ব্যালেন্স রেখেছেন অন অ্যাকাউন্টে। এটা নরমাল। আপনি কি হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ করার কারণে ইনভেন্টরি আপনার প্রতিষ্ঠানে আসছে, তাহলে ইনভেন্টরি ডেবিট, আপনি ক্যাশ 25,000 টাকা দিয়ে দিলেন ক্যাশ ক্রেডিট, আর বাদ বাকি একটা দায় সৃষ্টি হলো, বাদ বাকিগুলো আপনার কি হলো 7,000 টাকা অ্যাকাউন্টস পেবল। আচ্ছা, তারপর বলছে বড় টাকা 10,000 ফ্রম সোনালী ব্যাংক অন এ নোটস পেবল। নোটস পেবল দ্বারা আপনি কি করেছেন 10,000 টাকা সোনালী ব্যাংক থেকে ধার নিয়েছেন, লোন নিয়েছেন। তাহলে 10,000 টাকা লোন নেওয়ার কারণে আপনার প্রতিষ্ঠানে কি আসলো 10,000 টাকা আসলো, ক্যাশ আসলো, তাহলে ক্যাশ ডেবিট। আর হচ্ছে কি একটা কি আপনার একটা বিল নোটস পেবল, নোটস দিল, তাহলে ওটা একটা কি দায় বেড়েছে, তাকে তো পরিশোধ করতে হবে, তাহলে দায় বেড়েছে, নোটস পেবল ক্রেডিট। ঠিক আছে, তখন এসে গিয়ে আপনার কি হবে নোটস পেবল ক্রেডিট। তারপর হচ্ছে কি এরপরে আপনার 12 তারিখ বলছে মার্চেন্ডাইজ সেলস অন অ্যাকাউন্ট টাকা 52,000 আর ব্র্যাকেটের মধ্যে আছে কস্ট টাকা হচ্ছে আপনার 30,000। ঠিক আছে, তাহলে মার্চেন্ডাইজ আপনি সেল করেছেন কত 52,000 টাকার মার্চেন্ডাইজ আপনি সেল করেছেন অন অ্যাকাউন্টে। প্রথমে সেলসের জার্নাল দেন, আপনার কি হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, টাকার অ্যামাউন্ট কত হবে 52,000 টাকা। আবার যে পরিমাণ অ্যামাউন্টের আপনি ইনভেন্টরি সেল করলেন সেটা এগেইনস্টে আপনার কস্ট পড়েছিল কিন্তু 30,000 টাকা। বাদ বাকিগুলো ধরেন আপনার অন্যান্য খরচ বা আপনার প্রফিট বা অনেক কিছুই থাকতে পারে। তাহলে এখন কি আসবে আপনার কস্ট অফ গুডস সোল্ড, তাহলে ওই যে খরচ পড়েছিল সেটাই দিতে হবে। তাহলে কি হবে কস্ট অফ গুডস সোল্ড, একটা খরচ বৃদ্ধি, সেখানে খরচ হয়েছিল, সেখানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর হচ্ছে কি ইনভেন্টরিটা আপনার প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, যেটা আমরা পারপেচুয়াল সিস্টেমে যখন আমাদের সেলস হয় তখন আমরা কি দিই ওই জার্নালটা। এখানে যদি ব্র্যাকেটের মধ্যে কোনো কস্ট দেওয়া না থাকতো তাহলে কস্ট অফ গুডস সোল্ডের কি কথাটা আমাদের এখানে লেখার প্রয়োজন ছিল না, শুধুমাত্র সেলসের জার্নাল দিতাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এভাবেই দিতাম। ঠিক আছে, কিন্তু এখানে ব্র্যাকেটে যখন আমাকে কস্টটা ধরে দিয়েছে তাহলে অবশ্যই আমি কি কস্ট অফ গুডস সোল্ডের যে জার্নালটা আমাকে দিতে হবে। তাহলে এখন কস্ট অফ গুডস সোল্ডটা আমার টেবুলারে গিয়ে কোথা থেকে মাইনাস করব বা প্লাস করব, এক্সপেন্স কস্ট যেহেতু আপনার কি মাইনাস হবে, তাহলে সেটা কি ওনার সিকিউরিটি থেকে ওখান থেকে যাবে, আলাদা করে ওটার জন্য কোনো কলাম হবে না। তারপর হচ্ছে আপনার পেইড স্যালারিজ এক্সপেন্স টাকা 1600। আচ্ছা, অ্যাডভার্টাইজিং, এই দুইটা হচ্ছে খরচ, আপনারা চাইলে আলাদা আলাদা লিখতে পারেন, একসাথে কম্বাইন করে লিখতে পারেন। তারপর হচ্ছে আপনার কি পারচেজ অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ আপনি ক্যাশে পারচেজ করেছেন, তাহলে কি হবে অফিস সাপ্লাইজ আসছে ক্যাশ চলে গেল। ঠিক আছে, অফিস সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপর মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট টাকা 15,000, আবার হচ্ছে কি আপনি মার্চেন্ডাইজ কি করেছেন ইনভেন্টরি পারচেজ করেছেন, তাহলে কি হবে ইনভেন্টরি ডেবিট আর হচ্ছে কি আপনার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পেইড টাকা 6,500 ইন ফুল সেটেলমেন্ট ফর মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট অন জানুয়ারি 2। জানুয়ারি 2-তে আমার কিন্তু ব্যালেন্স অন অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল কত 7,000 টাকার, ঠিক না? 25 কিনেছিলাম আমরা 32,000 টাকার কি ইনভেন্টরি, ক্যাশে পেমেন্ট করেছিলাম 25,000 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল রেখেছিলাম কত অন অ্যাকাউন্টে রেখেছিলাম কত 7,000 টাকা। এখন বলছে ওই 2 তারিখেরটা আমরা এখন ফুল সেটেলমেন্ট করছি 6,500 দিয়ে, তাহলে আর 500 গেল কই, নিশ্চয়ই আমাকে
ডিসকাউন্ট দিল, ঠিক আছে? তাহলে এখন এটা কি হচ্ছে আপনার 5 এর উপর আপনি ডিসকাউন্ট পেলেন, 5 এর উপর ডিসকাউন্ট পেলেন, তাহলে এটা আপনার লাভ না ক্ষতি? লাভ না? তাহলে এটা আপনার কোথায় আসবে? জার্নালটা বলেন প্রথমে। যেহেতু সেটেলমেন্ট করছেন 6500 টাকা ক্যাশ চলে আছে, ক্যাশ পেমেন্ট করছেন, তাহলে ক্যাশ ক্রেডিট আমরা একটা পেলাম, ঠিক আছে না? আর এটার জন্য আপনার অ্যাকাউন্টস পেয়েবলের মূল্যটা ছিল কত? 7000 টাকা। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট থেকে এখন ডেবিট হয়ে গেল 7000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আপনার কি? অ্যাকাউন্টস পেয়েবল আপনার কি ডেবিট 7000 টাকা, ঠিক আছে? তারপর কিন্তু আপনি ক্যাশ দিচ্ছেন কত? ক্যাশ ক্রেডিট 6500, তাহলে আরো 500 টাকা, এইদিকে তো আরো 500 টাকা আসলো না? এটা হচ্ছে কি আপনার 5 ডিসকাউন্ট হচ্ছে কত? ক্রেডিট 500 টাকা, ঠিক আছে? এই 5 ডিসকাউন্টটা এক ধরনের আপনি কি রেভিনিউর মতোই, লাভের মতোই আপনার, ঠিক আছে না? আপনাকে দিতে হতো 7000 টাকা, কিন্তু আপনি দিচ্ছেন কত? 6500 টাকা। 500 টাকা আপনাকে ছাড় দিল, তার মানে এটা আপনার জন্য একটা আর্নের মতো, ঠিক আছে? সেই জন্য এটা আমার আসবে কোথায়? ক্যাপিটাল আছে না? ক্যাপিটালের ওখানে আমার কি ক্যাপিটাল, রেভিনিউ, আপনার কি এক্সপেন্স, ড্রয়িং, ওইখানে ওই রেভিনিউটা আমার কি প্লাস হতো। তাহলে 5 ডিসকাউন্ট যখন পাবেন সেটা কি হবে? ওইখানে ক্যাপিটালের জায়গায় প্লাস হবে, ঠিক আছে? আর বাদ বাকিগুলো আপনার কি অ্যাকাউন্টস পেয়েবল, আমাদের প্রথমে কিন্তু ক্রেডিট ছিল 7000, তাহলে এখান থেকে আমার কি হবে? 6500টা আপনার কি বাদ যাবে, এভাবে করে করে আসবে। 7000 টাকা বাদ যাবে, আর এদিকে ক্যাশ থেকে আপনার 6500 টাকা যাবে, ঠিক আছে? অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু পুরো 7000 টাকাটা চলে যাবে। আর ওইদিকে আপনার কি ওনার সিকিউরিটি মানে ক্যাপিটালের জায়গায় কি 500 টাকা প্লাস হবে। তারপর হচ্ছে আপনার কি এই জায়গাটাতে এসে সবাই ভুল করেছে, এই 19 নম্বরে 20 নম্বরে যেটা আপনার। তারপর হচ্ছে এখানে কিন্তু ডিসকাউন্টের কোনো কথা বলে দেয় নাই। ফুল সেটেলমেন্ট মানে বুঝতে হবে 7000 টাকা দায় ছিল, 7000 টাকা পুরোটাই শেষ, এখন আর কোনো দায় নাই, কিন্তু আপনি দিচ্ছেন 6500 টাকা। তাহলে মাঝখানে গ্যাপটা কোথায় গেল? নিশ্চয়ই আমাকে ছাড় দিয়েছে, এই হিসাব করে ডিসকাউন্টটা আপনাকে ধরে নিতে হবে, কিন্তু এখানে ডিসকাউন্টের কথা কোথাও বলে দেওয়া নেই। তারপর হচ্ছে আপনার কি 24 তারিখ বলছে আপনার রিসিভড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 50,500 ফর সেল মেড অন অ্যাকাউন্ট এন্ড অ্যালাউড। আপনার এখানে ডিসকাউন্টের কথা বলে দেওয়া আছে, দেখেন বলছে আপনি কি করেছেন? অন অ্যাকাউন্টে সেল হয়েছিল, সেখান থেকে আপনি ক্যাশ পেমেন্ট পাচ্ছেন, রিসিভ করছেন। তাহলে অন অ্যাকাউন্টে এখন দেখেন আমার কিন্তু এখানে ডেট দেওয়া নাই, তবে আমি অন অ্যাকাউন্টে একটা সেল করেছিলাম 52000 টাকা, ঠিক না? এবং ডিসকাউন্ট সহ কিন্তু দুইটা মিলে যাচ্ছে, 50500 আর এখানে কি 1500, তাহলে দুইটা মিলে 52000 আসছে, তাহলে ওটাই আমরা পেমেন্ট করছি। তাহলে ওটা জার্নাল আমার কি ছিল? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কস্ট অফটা বাদ, ওটা আমরা ধরবো না এখন, ঠিক আছে? তাহলে এখন অ্যাকাউন্ট রিসিভেবলটা ওরা যেহেতু আমাদের কি হচ্ছে পেমেন্ট করে দিচ্ছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এখন ক্রেডিটে চলে আসবে, আর হচ্ছে কি আমরা ক্যাশ পাচ্ছি, ক্যাশ হচ্ছে ডেবিট হবে। আবার আমি তাদেরকে একটা ছাড় দিচ্ছি, সেল করেছি কম নিচ্ছি, তার মানে আমি দিচ্ছি, প্রতিষ্ঠান দিচ্ছে, তাহলে আমার জন্য এটা কি একটা খরচের মতো বা একটা ক্ষতির মতো। তাহলে একইভাবে আপনার কি হবে? 25 ডিসকাউন্ট হলে ক্রেডিট আর সেলস ডিসকাউন্ট হলে কি হবে? ডেবিট। তখন কি হয়ে যাবে? আপনার ক্যাশ আসছে আপনার ডেবিট, এটা হচ্ছে 50000 কত 500 ক্যাশ আসছে আপনার কাছে। তাহলে কিন্তু ক্যাশ আসার কথা ছিল 52000, ঠিক না? কিন্তু আপনাকে 50500, তাহলে বাদ বাকিটা হচ্ছে সেলস ডিসকাউন্ট আপনার কি ডেবিট 15, ঠিক আছে? আর টোটালটা হচ্ছে এআর ছিল, এআর আপনার কি ক্রেডিট 52000 টাকা, ঠিক আছে? তাহলে এই দুইটা আপনার কি ক্যাশটা আপনার ক্যাশে কি হবে? যোগ হবে, যেহেতু ক্যাশ আসছে। তারপর সেলস ডিসকাউন্ট ক্যাপিটাল থেকে কি যাবে? মাইনাস যাবে, যেহেতু আপনি দিচ্ছেন ছাড়, তাকে আপনার একটা খরচের মতো ধরবো। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল আগে ডেবিট ছিল একটা সম্পদ, এখন ওইটা কি পেমেন্ট করার কারণে ওই দায়টা কমে গেছে আমার, তাহলে এখানে এসে আমরা কি করব? মাইনাস করে দিব। তারপর এরপরটা আপনি ইলেকট্রিসিটি বিল, এটা নরমাল। তারপর কস্ট অফ আনইউজ সাপ্লাইজ, এটা সবাই ভুল করেছেন লাস্টে। এখানে বলছে আনইউজ সাপ্লাইজ, এটা কত তারিখ? 31 তারিখ, তার মানে এই মাসে
যে আপনার কি অব্যবহৃত যে মণিহারিগুলো ছিল সেগুলোর দাম বলছে 500 টাকা। ঠিক আছে, তার মানে আমাদের এই লাস্টে এসে আমরা একটা ব্যালেন্স করি না, প্রত্যেকটা ঘরের একটা ব্যালেন্স করি না। হ্যাঁ, ধরেন এখানে আমার কি সাপ্লাইসের ব্যালেন্সটাই হচ্ছে 500 টাকা, এটা উপরে না, ব্যালেন্সটাই হচ্ছে 500 টাকা। ঠিক আছে, তার মানে ব্যালেন্স যা আছে সেটার মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে আমার এবার সাপ্লাইস কিন্তু আমি এর আগে কিনেছিলাম 1200 টাকা সাপ্লাইস কিনেছিলাম প্রথমে, তাহলে আর বাদ বাকি 700 এটা কই গেল? নিশ্চয়ই আমার খরচ। তাহলে এইখানে 31 তারিখে এইখানে 700 টাকার হিসাব আসবে। জার্নাল হবে কি আপনার সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, আর এটা যাচ্ছে কোথা থেকে? সাপ্লাইস থেকে, সাপ্লাইস ক্রেডিট। ঠিক আছে, তাহলে এক্সপেন্স হিসাবে ক্যাপিটাল থেকে মাইনাস যাবে 700 টাকা, আর এখানে সাপ্লাইস থেকে মাইনাস যাবে 700 টাকা। আর ব্যালেন্সটাই হচ্ছে এটা আনইউজড এর মূল্য, ব্যালেন্সটাই হচ্ছে আপনার কি এই 500 টাকা। ঠিক আছে, এটা জার্নালটা হবে আপনার সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর হচ্ছে সাপ্লাইস ক্রেডিট, এবং মূল্যটা হচ্ছে 700 টাকা। কিভাবে আসছে? এর আগে কিন্তু আমরা সাপ্লাইস কিনেছিলাম 1200 টাকা, এবং মাস শেষে আমার কাছে যা আছে সেগুলোর মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে মাঝখানে গ্যাপটাই হচ্ছে আমার খরচ। ঠিক আছে, এটাই মোটামুটি একটু ইয়া ছিল, আর সবগুলো কিন্তু জার্নালগুলো একই রকম। সব সময় আপনারা কি ম্যাথ করার সময়